আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো গত পর্বে আমরা বাচ্ছিম পার্ট 1 এ বাচ্ছিমের কিছু রুল শিখেছিলাম। আজ আমরা বাচ্ছিম পার্ট 2 এ আমরা আরো কিছু রুল শিখব। তো বাচ্ছিম কি আমরা গত পর্বে শিখেছিলাম। বাচ্ছিম কি? বাচ্ছিম হচ্ছে ব্যঞ্জনবর্ণের নিচে ব্যঞ্জনবর্ণ বসলে নিচের ব্যঞ্জনবর্ণটাকে বাচ্ছিম বলা হয়, ঠিক আছে। আর এই বাচ্ছিমটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। কমপক্ষে আপনাকে 15 থেকে 20টা বাচ্ছিম মনে রাখতে হবে, তা না হলে আপনি যখন কোরিয়ান ভাষা রিডিং পড়বেন বা লিসেনিং শুনবেন তখন কিন্তু আপনি সঠিক উচ্চারণ করতে পারবেন না, এবং লিসেনিং শোনার সময় কিন্তু আপনি সঠিক উচ্চারণটা ধরতে পারবেন না। তো আপনাকে অবশ্যই এই 15 থেকে 20টা বাচ্ছিম আপনাকে মনে রাখতে হবে। মনে রাখবেন বলতে হচ্ছে আপনাকে একদম মুখস্থ করতে হবে না, আপনার জাস্ট এই বাচ্ছিমের যে নিয়মটা, এই যে রুলসটা, এটা আপনাকে আগে বুঝতে হবে কেন এটা পরিবর্তন কেন হইলো, ঠিক আছে। শুধু মুখস্থ করলে হবে না। আর আপনার আমার যদি পরবর্তী ক্লাসগুলো আপনারা দেখেন, নিয়মিত ভিডিওগুলো দেখেন, সামনের যে ভিডিওগুলো আমরা করব, যে ক্লাসগুলো নিব, তো সেক্ষেত্রে আপনাকে এটা মুখস্থ করতে হবে না, জাস্ট এটা মনে রাখবেন। আমরা যখন পরবর্তী ক্লাসে যখন বলবো এই পরিবর্তনটা এই কারণে হয়েছে, তখন যাতে আপনি বুঝতে পারেন। তো আমরা যখন পুরা বই শেষ করবো বা পুরা অধ্যায় পড়বো, প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা সেন্টেন্সে আপনাদেরকে বাচ্ছিমের নিয়মটা বলে দিব যে এইটা কেন উচ্চারণটা এমন হলো, ঠিক আছে। তো ওরকম আপনার প্রতিটা যখন অধ্যায় আমরা পড়বো, প্রতিটা ওয়ার্ডে সেন্টেন্সে যখন বলে দিব, তো আশা করি রেগুলার নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখলে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো বাচ্ছিম আপনাকে ওইভাবে মুখস্থ করতে হবে না, ঠিক আছে। তো আজ আমরা বাচ্ছিমের কয়েকটা নিয়ম দেখব। তো এখানে সর্বপ্রথম আমি 3টা নিয়ম দিয়ে রেখেছি ছোট ছোট। তো এখানে বাচ্ছিমের কিছু রুলস দেয়া আছে। তো এখানে 3টা রুলস দেখতে পাচ্ছেন, 3টা নিয়ম আছে। 3টা নিয়ম হচ্ছে রিউল রিউল, রিউল নিউন, নিউন রিউল, ঠিক আছে। এখানে এটা হচ্ছে যদি এই রিউলটা আপনার বাচ্ছিম আকারে থাকে এবং তার পরের বর্ণ যদি আবার রিউল হয়, তাহলে উচ্চারণ হবে লয় ল, ওকে। তারপর আছে হচ্ছে রিউল নিউন। এই রিউলটা যদি আপনার বাচ্ছিম আকারে থাকে, তারপরের বর্ণ যদি ন হয়, সেক্ষেত্রেও আপনার উচ্চারণ হবে লয় ল, ওকে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে নিউন। নিউন যদি বাচ্ছিম আকারে থাকে, তার পরের বর্ণ যদি রিউল হয়, তাহলে উচ্চারণ হবে লয় ল, ঠিক আছে। তো এই 3টা আপনারা মনে রাখবেন যে রিউল রিউল, রিউল নিউন, নিউন রিউল, এই 3টা থাকলে উচ্চারণ হবে লয় ল, ওকে। আচ্ছা, আমরা কিছু উদাহরণ দেখে নেই। এখানে আছে একটা মিউম, তাই আমরা ম নিলাম, সাথে আ আছে তাই একটা আকার দিলাম। তারপরে নিচে আছে রিউল, বাচ্ছিম আছে হচ্ছে রিউল, আর রিউল নিচে বসলে ল হবে তাই একটা ল নিলাম। তারপরে আছে হচ্ছে আরেকটা রিউল, এবং রিউল উপরে বসলে র হবে তাই আমরা একটা র নিলাম, এবং রিউলের সাথে একটা আ আছে তাই একটা আ নিলাম। তাহলে এটা উচ্চারণ কি হবে? মালরা, ওকে। নিয়ম অনুযায়ী উচ্চারণ হওয়ার কথা ছিল, আমরা পূর্বে যা শিখেছিলাম মালরা, ঠিক আছে। কিন্তু এই রুলস অনুযায়ী এটার উচ্চারণ মালরা হবে না, ঠিক আছে। কারণ আমরা এখানে দেখেছি যদি বাচ্ছিম রিউল থাকে, তারপরে বর্ণ যদি রিউল হয়, তাহলে উচ্চারণ হবে লয় ল। তাহলে আমরা এখানে বাচ্ছিম পেলাম রিউল এবং তারপরে বর্ণ রিউল, ঠিক আছে। তাহলে উচ্চারণটা হবে হচ্ছে মাল্লা, ওকে। এটা উচ্চারণ হওয়ার কথা ছিল, আমরা পূর্বে যেমন শিখেছি সেই হিসাবে উচ্চারণ হওয়ার কথা ছিল মালরা, কিন্তু উচ্চারণ হবে মাল্লা, ওকে। তো আচ্ছা, পরে যেটা আছে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা সাং বিউপ আছে। সাং বিউপের সাথে একটা আকার আছে, তাই আমরা দিলাম প, এবং সাথে আকারের কারণে আয়ের কারণে দিলাম একটা আকার পা, এবং নিচে আছে হচ্ছে রিউল। রিউলটা বাচ্ছিম আকারে আছে, বাচ্ছিম আকারে বসলে রিউলের উচ্চারণ হবে ল, তাই আমরা একটা ল নিলাম। এবং তারপরে আরেকটা রিউল আছে, রিউল থাকলে আমরা নিব র, এবং রিউলের সাথে আছে ই, তাই আমরা এটা দিলাম রশ্মি। তাহলে উচ্চারণ হবে কি? পালরি, ঠিক আছে। তো উচ্চারণ আছে হচ্ছে পালরি, কিন্তু রুলস অনুযায়ী র এর পরে রিউলের পরে রিউল বাচ্ছিমের পরে রিউল থাকলে উচ্চারণ হবে লয় ল, তাই আমরা এটা উচ্চারণ হবে হচ্ছে পাল্লি, ওকে। তো এখানে আমরা পালরি বলবো না, এটা উচ্চারণ হবে পাল্লি, ঠিক আছে। র বাচ্ছিমের পরের বর্ণ যদি র হয়, তাহলে উচ্চারণ হবে লয় ল, ওকে। এই 3টা আপনাকে মুখস্থ করতে হবে যে রিউল রিউল, রিউল নিউন, নিউন রিউল, এই 3টা থাকলে উচ্চারণ হবে লয় ল, ওকে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে রিউল নিউন।
ব্যঞ্জন বর্ণ যদি রিউল থাকে, তারপরে বর্ণ যদি নিউন হয়, তাহলে উচ্চারণ হবে লয় ল। ওকে, তো এখানে আমরা একটু উদাহরণ দেখে নেই। এখানে আছে হচ্ছে একটা মিউম, তাই আমরা নিলাম ম, সাথে আছে আ, তাই আমরা দিলাম ম এর সাথে একটা আকার। তারপরে আছে হচ্ছে রিউল, তাই আমরা নিলাম একটা ল। তারপরে আছে হচ্ছে নিউন, তাই আমরা নিলাম একটা ন, এবং নিউনের সাথে আছে আ, তাই আমরা দিলাম একটা আকার। তাহলে উচ্চারণ কি হবে? মালনা। ওকে, তো এটা উচ্চারণ হওয়ার কথা ছিল মালনা, কিন্তু আমাদের রুলস অনুযায়ী রিউলের পরে নিউন থাকলে উচ্চারণ হবে লয় ল, তাই এটা উচ্চারণ হবে মাল্লা। ওকে, এটা উচ্চারণ হবে মাল্লা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিয়ত আছে, আমরা নিলাম সিয়তের জন্য স। তারপরে নিচে আছে একটা রিউল, তো রিউলের জন্য নিলাম হচ্ছে আমরা ল। তারপরে আছে একটা নিউন, তাই আমরা নিলাম ন, সাথে আছে আ, তাই আমরা দিলাম একটা আকার। তারপরে নিচে আছে একটা রিউল, তাই আমরা নিলাম একটা ল। ঠিক আছে, তো এইটা উচ্চারণ হওয়ার কথা ছিল সলনাল। ওকে, এটা উচ্চারণ হওয়ার কথা ছিল সলনাল, কিন্তু আমাদের রুলস অনুযায়ী এখানে রিউলের পরে, রিউল বাচ্চিমের পরে নিউন থাকলে উচ্চারণ হবে লয় ল, তাই এটা উচ্চারণ হবে সলনাল। ওকে, উচ্চারণ ছিল হচ্ছে সলনাল, কিন্তু রুলস অনুযায়ী এটা উচ্চারণ হবে সল্লাল। ওকে, আচ্ছা, তারপরে যে নিয়মটা আছে আমাদের নিউন, নিউন বাচ্চিমের পরে রিউল থাকলে উচ্চারণ হবে লয় ল। ওকে, আচ্ছা, এটা তাহলে আমরা একটু উদাহরণ দেখি। এখানে আছে মিউম, মিউমের জন্য আমরা নিলাম ম, মিউমের সাথে আছে আ, তাই আমরা একটা আকার দিলাম। তারপর নিচে বাচ্চিম আছে হচ্ছে নিউন, তো আমাদের রুলস অনুযায়ী বাচ্চিম যদি নিউম থাকে, তারপরে যদি রিউল থাকে, তো উচ্চারণ হবে লয় ল। তো এখানে আমরা নিউন পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখানে আমরা নিলাম ন। ওকে, নিউনের জন্য নিলাম ন, আর রিউলের জন্য নিলাম র, আকারের জন্য দিলাম আকার। তাহলে এটা উচ্চারণ কি আছে? মানরা। ঠিক আছে, কিন্তু এটা আমাদের রুলস অনুযায়ী নিউনের পরে রিউল থাকার কারণে এটা আমরা মানরা বলবো না, এটা আমরা বলবো মাল্লা। ঠিক আছে, উচ্চারণ হওয়ার কথা ছিল মানরা, কিন্তু আমাদের রুলস অনুযায়ী নিউন বাচ্চিমে পরে রিউল থাকার কারণে উচ্চারণ হবে মালরা। ওকে, আচ্ছা, তারপরে আবার তারপরে আছে হচ্ছে সিউত। সিউতের জন্য আমরা স নিলাম, নিচে আছে বাচ্চিম নিউন, নিউনের জন্য আমরা ন নিলাম। তারপরে আছে হচ্ছে রিউল, তো রিউলের জন্য র নিলাম, এবং এই যে ওর কারণে আমরা একটা ওকার দিলাম। ঠিক আছে, তো এখানে উচ্চারণ আছে হচ্ছে চন্দ্র। ওকে, উচ্চারণ আছে চন্দ্র, কিন্তু আমাদের রুলসে কি আছে? নিউন বাচ্চিমের পরে রিউল থাকলে উচ্চারণ হবে লয় ল, তাই এখানে আমরা রুলস অনুযায়ী নিউন পেলাম বাচ্চিম, তারপরে আছে হচ্ছে রিউল, তো আমাদের রুলস অনুযায়ী এটা উচ্চারণ হবে লয় ল, তাহলে উচ্চারণ হবে সল্ল। ওকে, উচ্চারণ হওয়ার কথা ছিল চন্দ্র, কিন্তু আমাদের রুলস অনুযায়ী নিউন বাচ্চিমের পরে রিউল আছে, তাই আমরা উচ্চারণ করব সল্ল। ওকে, তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এই তিনটা আপনি একদম টানা মুখস্থ করবেন। ঠিক আছে, এটা কঠিন কিছু না, যে রুলস যেভাবে দেয়া আছে ওইভাবে মুখস্থ করতে গেলে আপনার অনেক সময় লাগবে, তাই এটা আপনি মুখস্থ করবেন। রিউল রিউল, রিউল নিউন, নিউন রিউল, রিউল রিউল, আমার সাথে আপনারা বলেন রিউল রিউল, রিউল নিউন, নিউন রিউল, রিউল রিউল, রিউল নিউন, নিউন রিউল। তো এই তিনটা আপনি মুখস্থ করবেন, যে তিনটা যখনই আপনি একসাথে দেখবেন উচ্চারণ হবে লয় ল। হ্যাঁ, রিউলের পরে, রিউল বাচ্চিমের পরে রিউল থাকলে লয় ল, রিউল বাচ্চিমের পরে নিউন থাকলে লয় ল, নিউন বাচ্চিমের পরে রিউল থাকলে লয় ল। ওকে, তো এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে আমরা আরেকটা নিয়ম দেখব। তো তারপরে রুলসটা হচ্ছে যে কোনো সংযুক্ত ব্যঞ্জন বর্ণ শব্দের মধ্যে এবং শেষে বসলে ডাবল উচ্চারণ হবে। ঠিক আছে, তো আমরা কিন্তু সংযুক্ত ব্যঞ্জন বর্ণ শিখেছিলাম, তো আপনাদের সুবিধার্থে আমরা একটু আরেকবার দেখে নিই। সংযুক্ত ব্যঞ্জন বর্ণ হচ্ছে এই পাঁচটি। ঠিক আছে, এই পাঁচটি বর্ণ যদি কোনো আপনার শব্দের প্রথমে না থেকে যদি মাঝখানে অথবা শেষে থাকে, ঠিক আছে, তাহলে এটার উচ্চারণ হবে ডাবল।
ডাবল বলতে হচ্ছে যেমন এইখানে ক আছে, ক এর সাথে আরো একটা ক বসবে, ঠিক আছে। এইটা যদি কোনো শব্দের আপনার মাঝখানে না বসে, সরি প্রথমে না বসে মাঝে এবং শেষে বসে, তাহলে উচ্চারণটা হবে এরকম ডাবল, ঠিক আছে। যা আছে তাই থাকবে, জাস্ট উচ্চারণটা ডাবল হবে, ঠিক আছে। তো এটা মনে রাখবেন। তো এখানে আমাদের রুলস অনুযায়ী এই যে এখানে দেওয়া আছে যে কোনো সংযুক্ত ব্যঞ্জন বর্ণ শব্দের মধ্যে বা শেষে বসলে ডাবল উচ্চারণ হয়, ঠিক আছে। তো আমরা কিছু উদাহরণ দেখব। তো এখানে আছে হচ্ছে মিউম, তো মিউমের কারণে আমরা ম নিলাম, সাথে আছে একটা আ, তাই আমরা একটা আকার দিলাম। আর এখানে আছে হচ্ছে সাংগিয়ক, তাই আমরা ক নিলাম, এবং সাথে একটা আকার থাকার কারণে আমরা নিলাম একটা আকার, দিলাম একটা আকার, তাহলে উচ্চারণ হবে মাকা, ঠিক আছে। তো পূর্বে আমরা যেটা শিখেছিলাম যে যদি কোথাও সাংগিয়ক থাকে তাহলে উচ্চারণ হবে হচ্ছে ক, ঠিক আছে। তো এই নিয়ম অনুযায়ী আমরা দিলাম এখানে ক, মা কা, ঠিক আছে। কিন্তু আমাদের রুলসে কি আছে যে সাংগিয়ক মানে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ শব্দের মধ্যে বা শেষে বসলে ডাবল উচ্চারণ হবে। তাহলে কিন্তু এই যে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ এটা কিন্তু আপনার প্রথমে যদি থাকতো, তাহলে রুলস অনুযায়ী যদি প্রথমে থাকতো তাহলে কিন্তু ক উচ্চারণ হতো, যেটা কিন্তু প্রথমে নেই, এটা আছে কিন্তু এখন এই শব্দের শেষে, ঠিক আছে। তাহলে রুলস অনুযায়ী এটা ডাবল উচ্চারণ হবে, তাহলে এটা সঠিক উচ্চারণ হবে হচ্ছে মাক্কা, ওকে। যেহেতু সংযুক্ত ব্যঞ্জন বর্ণ শেষের বর্ণ হিসাবে বসে, তাই এটা উচ্চারণ হবে মাক্কা। কিন্তু এটা যদি আবার প্রথমে বসতো অথবা বাচ্চিম আকারের নিচে বসতো তাহলে একটা কয় উচ্চারণ হতো, শুধু ক, ওকে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে সাংগিয়ক আছে, তাই আমরা ক নিলাম, সাথে আ আছে তাই একটা আকার দিলাম, নিচে আরো একটা সাংগিয়ক আছে তাই আমরা আরেকটা ক নিলাম, এবং ইয়ং উপরে থাকলে উচ্চারিত হবে না তাই আমরা শুধু আ নিলাম, ঠিক আছে। তো এখানে উচ্চারণ আছে কাকা, ঠিক আছে। কিন্তু এটা আমাদের রুলস অনুযায়ী আমরা জানি যদি বাচ্চিমের পরে ইয়ং থাকে তাহলে বাচ্চিমটা ইয়ং এর জায়গায় বসে, আর এটা যদি ইয়ং এর জায়গায় বসে তাহলে কিন্তু এটা উচ্চারণটা হবে হচ্ছে এই যে এটা সাংগিয়ক আকার দিলাম, যেটা আছে সেটা নিলাম, আর এই সাংগিয়কটা ইয়ং এর জায়গায় চলে যাবে, তাই এটা কিন্তু এমন হবে। তাহলে প্রথমে আমরা একটা পেলাম কা, আর পরে আবার আরেকটা সাংগিয়ক পেলাম কা, কিন্তু আমাদের রুলস অনুযায়ী এটা আপনার শেষে থাকার কারণে উচ্চারণ হবে কয় ক, ঠিক আছে। ডাবল উচ্চারণ হবে, তাহলে উচ্চারণ হবে কাক্কা, ওকে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে এখানে আরেকটা সাংগিয়ক আছে তাই আমরা ক নিলাম, সাথে আ আছে তাই আকার নিলাম, তারপরে আরেকটা সাংগিয়ক আছে তাই আমরা আরেকটা ক নিলাম, সাথে আ আছে তাই আমরা একটা আকার দিলাম, এবং নিচে আরেকটা সাংগিয়ক আছে যার কারণে আমরা আরেকটা ক নিলাম, ঠিক আছে। তাহলে এটা উচ্চারণ আছে হচ্ছে কাকাক, ঠিক আছে, কা কাক, ঠিক আছে। কিন্তু আমাদের রুলস অনুযায়ী এই সাংগিয়কটা হচ্ছে আপনার এই শব্দের শেষে আছে, তাই আমাদের রুলস অনুযায়ী এটা উচ্চারণটা হবে ডাবল। তো ডাবল যদি হয় তাহলে এটা সঠিক উচ্চারণ হবে কাক কাক, ওকে। এটা সঠিক উচ্চারণ হবে কাক কাক, যেহেতু আমাদের রুলস অনুযায়ী সাংগিয়কটা শব্দের শেষে আছে, তাই আমাদের এটা উচ্চারণ হবে কাক কাক। কিন্তু এটার উচ্চারণ ছিল ক, কিন্তু আমাদের এই রুলস অনুযায়ী শব্দের শেষে থাকার কারণে উচ্চারণ হবে কাক কাক। তো এই নিয়মগুলো আপনাকে এত বেশি মুখস্থ করতে হবে না, জাস্ট এই নিয়মটা আপনি মনে রাখলেই হবে, ঠিক আছে। আমরা যখন পরবর্তী পড়বো, আমি প্রথমেই বলেছি আমরা পরবর্তী যখন পড়বো তখন আমরা এটা আপনাকে বারবার মনে করে দেব, ঠিক আছে। তো আশা করি এতটুকু আপনি বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন, যদি না বুঝে থাকেন তাও কমেন্ট করবেন, আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পর্বে।